স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুছিল্লে, সাথে আছে আমি শামীম জাহেদি। বেসরকারি বিনিয়োগ বাড়ানোই নতুন বছরে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাছাড়া সরকারের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, বাজেট চাপ বাড়বে বলে মনে করছেন অনেকেই। তবে সবকিছুর উপর রাজনৈতিক স্থিতিশীলতা চান ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। আজ আমাদের আলোচনার বিষয় নতুন বছরের অর্থনীতি। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ভালো আছি, থ্যাংক ইউ। আমরা আজ যখন এই খ্রিস্টীয় নতুন বছর শুরু করতে যাচ্ছি, তখন আমাদের স্বাভাবিক অর্থনীতির জন্য আমরা একটা চিন্তা করছি এই বছরের অর্থনীতি কেমন যাবে। গত বছর শুরুতেই আমরা বেশ খানিকটা হোঁচটের সম্মুখীন হয়েছিলাম, মাঝখানে সময় অনেকটা কাটিয়ে উঠেছে। আমরা ম্যাক্রো ইকোনমি অনেকটাই স্টেবল, যেটা অর্থনীতিতে বলছেন। ঠিক এই অবস্থায় আমরা এখনও দেখছি যে রাজনীতির আকাশে কিছুটা ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি। বছরের শুরুটা হরতাল, সামনে হয়তো আসবে কিনা আমরা জানি না, সেই আশঙ্কা হয়তো অনেকে করছেন। এই মুহূর্তে তাহলে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের অর্থনীতির জন্য এই বছরে নতুন চ্যালেঞ্জটা আসলে কি? আপনি কিন্তু আপনার বক্তব্যে দুটো জিনিস বলেছেন, একটা হচ্ছে অর্থনীতি তার নিজস্ব গতিধারায় কি করছে, আরেকটা হচ্ছে আশঙ্কাগুলোর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টি। সেটাতে পরে আসি। আমরা যে বছরটি চলে গেল, জাস্ট আজকে নতুন বছরের শুভেচ্ছাও জানাতে চাই আমি দর্শকদের। সেই যে বছরটি চলে গেল, সেই বছরের শুরুটাও কিন্তু হয়েছিল রাজনৈতিক অস্থিরতার অনেক আশঙ্কা নিয়ে। কারণ তার আগের বছরে আমরা বেশ অবরোধ দেখেছি, তারপর একটি নতুন সরকার আসার পর সকলের আশঙ্কা ছিল যে এই সরকারের স্থিতিশীলতাকে নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হবে কিনা। এই সবকিছু মিলে কিন্তু বেশ কয়েক মাস আমরা আশঙ্কা ছিলাম যে অর্থনীতি কোন দিকে যায়, এবং সেই আশঙ্কাগুলোকে আমি বলবো যে কিছুটা আশঙ্কায় গুড়ে বালি দিয়েই আমাদের অর্থনীতি কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আমাদের মতো একটা দেশে আপনি সবকিছু পারফেক্ট চলবে এটা আশা করতে পারি না। আমরা একটি উন্নয়নশীল দেশ, সুতরাং কিছু উঠানামার মধ্য দিয়েই এগোতে হয়, এবং সেটা আমরা এগিয়েছি। আমি মনে করি যে হ্যাঁ, মাঝখানে কিছুটা সময় রপ্তানি নিয়ে একটু আশঙ্কা দেখা দিয়েছিল, রপ্তানির গতি 2-1 মাসে একটু মন্থর হয়েছিল। তারপরেও কিন্তু ওভারঅল দেখেন যে আপনি বছর শেষে রপ্তানির কিন্তু গ্রোথ হয়েছে, আমাদের রেমিটেন্সের প্রবাহ অনেক বেড়েছে, আমাদের রিজার্ভের হার রিজার্ভ অনেক বেড়েছে। এবং আপনি যদি দেখেন যে আমাদের ওভারঅল যে অর্থনৈতিক যেমন আমাদের ইনফ্লেশন, মূল্যস্ফীতি, সেগুলো যদি দেখি এগুলো যথেষ্ট সহনীয় মাত্রায় রয়েছে। যেখানে আপনি শুরুতে বলছিলেন যে বিনিয়োগের বিষয়টি, এটি আমরা চলমান যে বাজেট 2014-15 সেটাতেও আমরা বলেছি এটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটি রয়েছে। এবং সেক্ষেত্রে আমি বরং মনে করি যে একটু গতিটা স্লো, অর্থাৎ আমরা সুদের হার কমানো থেকে শুরু করে ঋণ অ্যাভেলেবেল করা থেকে শুরু করে একটা ব্যবসা বান্ধব পরিবেশ যেটা দেয়া, সেইখানে আমার কাছে মনে হচ্ছে একটু গতিটা মন্থর আছে, এবং সেটাকে কেন্দ্র করেই আসে আশঙ্কাটা। আপনি রাজনীতির গতিতে আমাদের দেশে সবসময় চলে না, আমরা বুঝতে পারি না যে সামনে কি ঘটছে। কিন্তু তারপরেও আমি মনে করি যে 2014 সনের শুরুর দিক থেকে রাজনৈতিক অস্থিরতার পরেও আমাদের ইকোনমি যেভাবে পারফর্ম করেছে, এই বছরও আমি মনে করি যে বিশেষ কোনো রাজনৈতিক অস্থিরতা যদি না ঘটে তাহলেও আমাদের অর্থনীতি যথেষ্ট ভালো করারই কথা। এবং এই যে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য সরকারের যে পদক্ষেপগুলো, যেখানে তাদেরকে ঋণ অ্যাভেলেবেল করা থেকে শুরু করে একটা ইমেজ ভালো করা থেকে শুরু করে যাতায়াত যোগাযোগ ব্যবস্থার উন্নতি থেকে শুরু করে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আমি মনে করি সেগুলোর যদি ঠিক বাস্তবায়নটা হয় তাহলে আমাদের 2015 সালটা একটি, আমি বরং মনে করি যে এই বছরটি সরকারের জন্য একটা বিশেষ মানে এগিয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ নেয়ার বছর। আচ্ছা, আমরা বেসরকারি খাতে বিনিয়োগের কথা বলছি, যে আমরা যখন বলছি যে কথা, তখন আমরা জানি যে আমাদের বাংলাদেশ ব্যাংকে 1,00,000 কোটি টাকার মতো অলস অর্থ পড়ে আছে। তাহলে মানুষ কেন বিনিয়োগে আসছে না? এটাকে এই যে এক ধরনের রাজনৈতিক আশঙ্কার কথা বলছে, নাকি আর অন্য ইকোনমির যে অন্য ফ্যাক্টর সেগুলো আসলে এর জন্য দায়ী? আমি মনে করি না যে রাজনৈতিক অস্থিরতার বিষয়টি এত বড় ফ্যাক্টর, যেটা আমার মানে এমন কোনো রাজনৈতিক ক্রাইসিস আমাদের দেশে নাই যেটার কারণে আমার বিনিয়োগকে সেটা প্রভাবিত করবে, অ্যাটলিস্ট এই মুহূর্তে নাই। যেটা হয়েছে যে 2013 সনের শেষের দিকে যে রাজনৈতিক অস্থিরতা, সেটার একটা প্রভাব 2014 সনের কিছুটা সময় পর্যন্ত ছিল, এবং আমাদের পুরনো প্রবলেমগুলোর সলভ হয়নি। যেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা, ব্যবসা শুরু করতে যে আপনার কাগজপত্র, লাইসেন্স, এগুলা মিলিয়ে যে একটা বড় সময় চলে যায় টু স্টার্ট বিজনেস। এখনো কিন্তু আপনি যদি দেখেন যে ডুইং বিজনেস ইন্ডিকেটর, এই কম্পিটিটিভনেস ইন্ডিকেটর, এগুলো যদি আমরা দেখি বাংলাদেশে, সেখানে কিন্তু এখনো এই
কাগজপত্র, লাইসেন্স, লিগ্যাল যে প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় সেগুলোকে বড় সমস্যা হিসেবে দেখানো হচ্ছে এবং সেখানে কিন্তু অবকাঠামো একটা বড় সমস্যা হিসেবে দেখানো হচ্ছে আমাদের বিজনেসে। এবং আমাদের গভর্নেন্সের যে সমস্যাটা, সেটা কিন্তু গভর্নেন্সটা কিন্তু আপনার বিজনেস শুরুর প্রক্রিয়াটাকে আরো মন্থর করে দেয়, মানুষকে ডিসকারেজ করে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা বিজনেসে সবসময় বড় উদ্যোক্তাদের দিকে তাকালে চলবে না। আমাদের কিন্তু শিল্পায়ন বলেন সব দিকে ছোট এবং মাঝারি উদ্যোক্তা সংখ্যায় যদি মানুষের কথা চিন্তা করি তারাই হচ্ছে 90%। এবং সেটাই যদি হয় তাহলে তাদের কাছে আসলে ঋণটা যদি আপনি নিতে না পারেন, তাদের কাছে অর্থ যদি না নিতে পারেন, তাহলে কিন্তু ব্যবসায় অ্যাভারেজে আপনি দেখবেন যে অলস অর্থ পড়ে আছে কিন্তু সেটা যাচ্ছে না। বড় ব্যবসায়ীরা কিন্তু অনেক কিছুর মধ্যে অনেক রিস্ক নিতে পারে, বাইরে থেকে লোন নিচ্ছেন, খেয়াল করেন। এবং এটারও একটা আমাদের কিন্তু চিন্তার ব্যাপার যে আমরা এখন শুধু নিচ্ছি, কিন্তু যখন এটা আমাদের ফেরত দিতে হবে তখন কিন্তু বিদেশি কারেন্সিতে ফেরত দিতে হবে এবং সেটা আমাদের ডলারের প্রাইসের উপরে অলরেডি কিন্তু ঊর্ধ্বগতি, এবং সেক্ষেত্রে সেটা প্রভাব ফেলবে কিনা। এই কারণে আমি মনে করি আসলে আমাদের এই যে অলস অর্থ পড়ে আছে এবং বেসরকারি বিনিয়োগের মন্থর, সেই জায়গাটার ব্রিজটা হচ্ছে এই অর্থটি মাঝারি এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমরা পৌঁছাতে পারছি কিনা সেটা আমরা কম পাচ্ছি। আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের অভাব নাই, এই যে এসএমই লোনের আওতায় তারা চেষ্টা করছেন গ্রামে গঞ্জে লোন নিয়ে যেতে এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য লোন নিয়ে যেতে, কিন্তু তারপরও তাদের যে লক্ষ্যমাত্রা, বিশেষ করে নারী, সেই লক্ষ্যমাত্রা কিন্তু টার্গেট তারা ফুলফিল করতে পারছেন না। এবং এটার কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে সিস্টেমের ভেতর দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যেতে হয়, বড় উদ্যোক্তারা যেটা এফোর্ড করতে পারেন তাদের জন্য এই যে সময়টা, এই এত কাগজপত্র, এগুলার অনেক সময় তাদের ইনফরমেশনটাও ভালো থাকে না। এবং সেই জায়গায় আসলে আমি বলবো না যে এটা কোনো হতাশার চিত্র, আমি এটাই বলতে চাই যে আমরা বিনিয়োগকে যত দ্রুত গতিতে ধাক্কা দিতে চাচ্ছি তত দ্রুত গতিতে এই সহায়ক শক্তিগুলোর পরিবর্তন হচ্ছে না। এবং সে কারণেই আমার অর্থ অ্যাভেলেবেল থাকলেও আমাদের সুদের হার আগের চেয়েও কমলেও ঋণটার বিতরণটা অত বেশি হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আমাদের টার্গেটটা মেইনলি করতে হবে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, যাদের জন্য বিপণনের সুযোগ সুবিধা তৈরি করতে হবে, এবং সেক্ষেত্রে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছাড়া মানে সেটা সম্ভব নয়। আমরা রিজার্ভের কথা বলছিলাম, আমরা রিজার্ভ যে কোনো সময় এই মুহূর্তে সবচেয়ে বেশি বলা হচ্ছে এই যে প্রায় 23 বিলিয়ন ইউএস ডলারের যে রিজার্ভ, এই ম্যানেজমেন্ট কি আমরা যথাযথ করতে পারছি? আপনার কি মনে হয়? রিজার্ভ ভালো, কিন্তু রিজার্ভ যে কোনো দেশের জন্য একটা শক্তি দেয়, আবার একটা আশঙ্কা আছে যে রিজার্ভের ফলে মূল্যস্ফীতি বাড়তে পারে। কিন্তু মূল্যস্ফীতি বাড়াটা কোনো সমস্যা হয় না যদি এটা প্রোডাক্টিভ খাতে রিজার্ভটা ব্যবহার হয়। কারণ আপনি যদি এই রিজার্ভের অর্থটা যেখানে কর্মসংস্থান হবে এমন জায়গায় যদি এই অর্থটিকে চ্যানেল করা যায়, এমন জায়গায় যদি অর্থটি ব্যয় হয়, তাহলে মূল্যস্ফীতি বাড়লেও সাথে সাথে কিন্তু আপনার কর্মসংস্থানও বাড়ছে। এবং কর্মসংস্থান মানুষের হাতে, যে আমার যদি পয়সা থাকে তাহলে একটা জিনিসের দাম 5 টাকা থেকে 10 টাকা হলেও আমার আসবে যাবে না যদি সাথে সাথে আমার ইনকামটাও ডাবল হয়। ঠিক সেইভাবে আমাদের যেটা এটা যদি এই অর্থটি যদি কেবলমাত্র ভোগ বিলাস এরকম খাতে ব্যয় হয় বা ল্যান্ডের যেটা জমি কেনার ক্ষেত্রে অনেক সময় বিদেশি অর্থটা ব্যয় হয়, সেটার কিন্তু অনেক সময় জাস্ট অহেতুক জমির দামটা বাড়িয়ে দেয়, অহেতুক একটা ইনফ্লেশন তৈরি করে, তাহলে কিন্তু আমার জন্য এটা চিন্তার ব্যাপার। কাজেই আমরা এই অর্থটা যেখান থেকে যখন আসছে বাইরে থেকে, সেইখানে আমরা ইনসেন্টিভ দিতে পারি কিনা। এবং আমি এক্ষেত্রে আরেকটু বলতে চাই যে আমাদের শেয়ার বাজার নিয়ে একটু ভয় ভীতি অনেকবারের ক্রাইসিসে আমাদের ঢুকে গেছে, কিন্তু একটা দেশ যখন উন্নতি করে ক্যাপিটাল মার্কেটটা কিন্তু ভীষণভাবে ফ্লারিশ করা দরকার। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করতে পছন্দ করি, অন্তত এইটুকু বলবো যে সরকারের এই ব্যাপারে সদিচ্ছার অভাব নাই যে এই মার্কেটের ফাংশনিংকে ভালো করার। আমি মনে করি যে এই যে রিজার্ভের মানিটাকে ওইখানে যদি বিনিয়োগের উৎসাহিত করা যায়, কোনো ইনসেন্টিভ দেওয়া যায় বিদেশিদের, বিদেশে যারা আছেন বাঙালি যারা টাকা পাঠাচ্ছেন, এবং সেখানে শেয়ার মার্কেটে টাকাটা চ্যানেল করা যায়, আমি মনে করি সেটা একটা প্রোডাক্টিভ খাতে ইউজ হয়, ইনফ্লেশনও হবে না, এট দ্য সেম টাইম আমার কর্মসংস্থানটা, জমি কেনার মতো অনুৎপাদনশীল খাতে আসলে ব্যয় হবে না। ডক্টর আহমদ, আমাদের সময় হচ্ছে একটি বিরতি যাবার, আপনাকে আমরা শীঘ্রই ফিরে আসবো। আমাদের সময় হলো একটি বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি নতুন বছরের অর্থনীতি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএসএস সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম, আমরা আমাদের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম, যে কোথায় সুবিধা সম্ভাবনা আছে বা কোথায় ঝুঁকি রয়েছে। আমি যদি এখন আমাদের রপ্তানির দিকে কথা বলতে চাই,
আপনি কেমন দেখছেন সামনের বছরটি কেমন হবে? এবং গত বছরটা রপ্তানি অনেকটা আশঙ্কা ছিল, তারপরেও আমরা বলবো যে খুব খারাপ হয়নি এবং সে এগিয়ে গেছে। সামনের বছর কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? যেটা হয়েছে আমাদের তাজরিন ফ্যাশনে যে আগুন লেগেছিল এবং তারপর রানা প্লাজায় যে ঘটনা ঘটে এবং তারপর অ্যালায়েন্স অ্যাকর্ড তাদের বিভিন্ন ফ্যাক্টরি পরিদর্শন সব মিলিয়ে আমরা একটা ইমেজ সংকটে ছিলাম বা এখনো কিছুটা আছি, বিশেষ করে আমাদের প্রধান রপ্তানি পণ্য পোশাক, যেটা তৈরি পোশাক, সেটা নিয়ে। এবং আমরা কিন্তু কিছুটা মাঝখানে দেখেছি 2-1টি মাসে একটু রপ্তানির গতিটা বেশ মন্থর ছিল এবং তখন আশঙ্কা করা হচ্ছিল যে রপ্তানিটা আলটিমেটলি কি হবে। কিন্তু আমি তখন থেকে এখনো বলতে চাই যে আমি মনে করি যে যে কোনো বিজনেসে এই ধরনের মানে কিছু উঠানামা থাকে এবং আমরা বোধহয় এই দুটো খুব দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে হলে যে এই লার্নিংটা হয়েছে যে আমরা একটা ব্যাপকভাবে এগিয়ে যাওয়ার যে একটা মানে চেষ্টা, সেইটা ভিজিবল হচ্ছে এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড ভিজিবল হচ্ছে। এবং আমাদের মেইন রপ্তানি পণ্যের যে এই যে ফিরে আসা, আমি বলবো যে তারা ফিরে এসেছে ট্র্যাকে, সেটার জন্য আমি মনে করি যে এই সামনের বছর 2015টাও আমাদের জন্য একটা ভালো বছর হবে রপ্তানির দিক থেকে। তবে এখানে কথাটা হচ্ছে যে